আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো ইসরায়েলি বর্বর হামলায় গাজায় আরও ৮০ জনের প্রাণহানি, অনাহারে নিহত ১৪। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বরতায় একদিনে কমপক্ষে ৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়াও ইসরায়েলের অবরোধের কারণে সৃষ্ট পরিস্থিতিতে অনাহারে মারা গেছে আরও ১৪ জন নিরীহ ফিলিস্তিনি। অনাহারে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২ জন শিশুও রয়েছে, খবর আল জাজিরার। এরপর জানাবো কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষে থাইল্যান্ডের ক্ষতি $৩০০ মিলিয়ন। কম্বোডিয়ার সঙ্গে ৫ দিনের সংঘর্ষে থাইল্যান্ডের প্রাথমিক ক্ষতি হয়েছে ১০০ বিলিয়ন বাদ বা $৩০৭.৮ মিলিয়ন। দেশটির অর্থমন্ত্রী পিচাই চুনহাজিরা বিষয়টি নিশ্চিত করেছেন। আজ গণমাধ্যম এক্সপ্রেস টিউবেনের এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে। এদিকে নেতানিয়াহুর ২ মন্ত্রীর নেদারল্যান্ডসে প্রবেশে নিষেধাজ্ঞা, ইসরায়েলের প্রতিবাদ। ইসরায়েলের চরমপন্থী ২ জন মন্ত্রীকে নেদারল্যান্ডসে নিষিদ্ধ করা হয়েছে, ফলে তারা ইউরোপের ওই দেশটিতে ঢুকতে পারবে না। সহিংসতা উস্কে দেওয়া এবং জাতিগত নির্মূলকে সমর্থন দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে দেশটির সরকার, খবর আনাদুলো এজেন্সি। এদিকে সাবেক আইজিপির জবানবন্দি, হারুনকে জিন বলে ডাকতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবি সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদকে জিন বলে ডাকতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কেননা রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর মনে করা হতো তাকে। আদালতে দেওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জবানবন্দির নথিতে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। আজ আদালত সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো সংঘর্ষে জেলা বিএনপির কমিটি বিলুপ্তি ঘোষণা, ৫ নেতা বহিষ্কার। চট্টগ্রামের আউজানে উত্তর জেলা বিএনপির আহ্বায়কের গাড়ি পড়ে হামলা ও বিএনপির ২ পক্ষের সংঘর্ষের জেরে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে শীঘ্রই নতুন কমিটি গঠন করা হবে। আজ রাত ৮টায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও ৮০ জনের প্রাণহানি, অনাহারে ১৪। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বরতায় একদিনে নতুন করে কমপক্ষে ৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়াও ইসরায়েলের অবরোধের কারণে সৃষ্ট পরিস্থিতিতে অনাহারে মারা গেছে আরও ১৪ জন ফিলিস্তিনি। অনাহারে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২ জন শিশুও রয়েছে, খবর আল জাজিরার। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল গাজায় যুদ্ধ শুরুর পর অপুষ্টিজনিত কারণে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭ জনে, যাদের মধ্যে ৮৮ জনই শিশু। সম্প্রতি গাজার খাদ্য সংকট আরও ভয়াবহ আকার ধারণ করেছে। চলতি বছরে মার্চে ইসরায়েল পুরোপুরি অবরোধ আরোপ করে, যা মে মাসে আংশিক তুলে নেওয়া হলেও এখন সীমিত পরিমাণ খাদ্য ঢুকছে গাজায়। জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলো সতর্কতা সত্ত্বেও প্রয়োজনীয় সহায়তা ঢুকতে পারছে না। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সহায়তাকারী সংস্থা UNRWA এর প্রধান ফিলিপ ল্যাজারিনি জানিয়েছেন, গাজায় অবস্থানরত তার সহকর্মীরা মানুষকে এমন অবস্থায় দেখছে যেন
তারা না বাঁচে না মরছে, যেন হাঁটতে থাকা লাশের মতো। জাতিসংঘের একটি সম্মেলনে তিনি বলেছেন, শুধু ক্ষোভ বা নিন্দা জানানো যথেষ্ট নয়, অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে, দুর্ভিক্ষ রোধ করতে হবে এবং বন্দীদের মুক্ত করতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্কটল্যান্ড সফরের সময় সাংবাদিকদের বলেছেন, গাজায় প্রকৃত অর্থেই দুর্ভিক্ষ চলছে। ইসরায়েলের এই ধরনের হত্যাযজ্ঞ কোনোভাবে সমর্থনযোগ্য নয়। কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষে থাইল্যান্ডের ক্ষতি $300 মিলিয়ন। কম্বোডিয়ার সঙ্গে 5 দিনের সংঘর্ষে থাইল্যান্ডের প্রাথমিক ক্ষতি হয়েছে $10 বিলিয়ন বা $307.88 মিলিয়ন ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে দেশটির অর্থমন্ত্রী পিচাই চুনহাওয়াজিরা। আজ পাকিস্তানি গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। থাই অর্থমন্ত্রী বলেছেন, এই ক্ষতি সামাল দিতে সরকার $25 বিলিয়ন বা $771 মিলিয়ন প্রাথমিক বাজেট তৈরি করছে। এর মাধ্যমে ঘরবাড়ি মেরামত, অবকাঠামো পুনর্নির্মাণ, ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে। তিনি আরও বলেছেন, আমাদেরকে এর জন্য বাজেট সংগ্রহ করতে হবে, কারণ এটি অর্থনীতিকেও উদ্দীপিত করবে। তবে তিনি সতর্ক করে বলেছেন, এটি যথেষ্ট নাও হতে পারে, কারণ বাণিজ্য ব্যাঘাতে ক্ষতি এখনও হিসেব করে হয়নি। উল্লেখ্য, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে সীমান্ত বিরোধ চলে আসছে। মে মাসের শেষ দিকে শুরু হওয়া সম্প্রতি সংঘর্ষে উভয় পক্ষ একে অপরকে দোষারোপ করছে। সংঘর্ষে ছোট অস্ত্র থেকে শুরু করে ভারী কামান ও রকেট ব্যবহার করা হয়েছে। এই সংঘর্ষে দুই দেশের কমপক্ষে 33 জন নিহত এবং 1.5 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ অবস্থায় দুই দেশের মধ্যে এখনও সংঘর্ষ চলছে। তবে মালয়েশিয়ায় একটি বৈঠক হয়েছে, সেখান থেকে একটা সিদ্ধান্ত আসতে পারে। নেতানিয়াহু দুই মন্ত্রীর নেদারল্যান্ডসে প্রবেশে নিষেধাজ্ঞা, ইসরায়েলের প্রতিবাদ। ইসরায়েলের চরমপন্থী দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে নিষিদ্ধ করা হয়েছে, ফলে তারা ইউরোপের এই দেশটিতে ঢুকতে পারবে না। সহিংসতা, উস্কে দেওয়া ও জাতিগত নির্মূলের সমর্থনের অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে দেশটির সরকার বিষয়টি জানিয়েছে। সংবাদ মাধ্যম আনাদোলো বিষয়টি নিশ্চিত করেছে। মূলত আজ ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প এই ঘোষণা দেন। তিনি বলেন, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মিটসকে নেদারল্যান্ডসে আর স্বাগত জানানো হবে না, কারণ তারা দুইজনই গাজায় নিরীহ মানুষদেরকে হত্যার সঙ্গে সরাসরি জড়িত। তাদেরকে ছাড় দেওয়া হবে না। তারা যে ধরনের কর্মকাণ্ড করেছে, নেদারল্যান্ড তাদেরকে ছাড় দেবে না। নেদারল্যান্ড চায় একটি সুন্দর পৃথিবী গড়তে, কিন্তু তারা যেভাবে নিরীহ মানুষদের উপর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ অবস্থায় নেতানিয়াহু যেভাবে সামনের দিকে এগিয়ে যেতে চলেছেন সে বিষয়টিকে তারা খুবই খারাপভাবে দেখছে, কারণ নেতানিয়াহুর ইচ্ছা হচ্ছে পৃথিবীতে লাশের বন্যা বয়ে দেয়া, কিন্তু নেদারল্যান্ড চায় একটি ভালো অবস্থানে গিয়ে তারপর সবকিছু পরিস্থিতি সামাল দিতে চায় তারা। এ অবস্থায় কোনোভাবেই এটি আর গ্রহণযোগ্য নয় বলে মনে করে তারা। এ কারণে ইহুদিবাদী ইসরায়েলের এই মন্ত্রীদেরকে নেদারল্যান্ডসে প্রবেশের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে তারা, এবং এই নিষেধাজ্ঞা যতদিন যুদ্ধবিরতি না হবে ততদিন পর্যন্ত চলতেই থাকবে। এর ফলে ইহুদিবাদী ইসরায়েলি কখনো আর ওই দেশে প্রবেশ করতে পারবে না। ও সংঘর্ষের জেরে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, 5 নেতা বহিষ্কার। চট্টগ্রামের রাউজান উত্তর জেলা বিএনপির আহ্বায়কের গাড়িবহরে হামলা ও বিএনপির দুই পক্ষের সংঘর্ষের জেরে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে শীঘ্রই নতুন কমিটি গঠন করা হবে। আজ রাত 8টায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও উত্তর জেলা যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজামুদ্দিন সহ উপজেলা বিএনপির ও যুবদলের 5 জন নেতাকে প্রাথমিক সদস্যপদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দলীয় আদর্শের বাইরে গিয়ে শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভেতরের কোন্দল জিয়ে রাখার অভিযোগে মামলা করতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার বিকালে জেলার রাউজান উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার
খন্দকারের গাড়ি ভরে হামলা করা হয়। এতে গোলাম আকবর সহ অন্তত 15 জন থেকে 20 জন আহত হয়েছে। এই ঘটনায় মোট 40 জন আহত হয়েছে। বিএনপির দুই পক্ষের মধ্যে এই হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে। পুরো বিএনপি নেতাকর্মীরা অস্ত্রবাজি ও চাঁদাবাজির পাশাপাশি সাধারণ নিরীহ মানুষদেরকেও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। তারা 17 বছর ক্ষমতার বাইরে থাকার পর নিজের দলীয় কোন্দলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি। বিএনপির হাইকমান্ড এখনো বিদেশে বসে দেশকে সামলানোর চেষ্টা করছে। তবে একটি বিষয় সেটি হচ্ছে বিদেশে বসে কিন্তু দল সামাল দেয়া খুব কঠিন হয়ে পড়ছে। বিষয়টি ইতিমধ্যেই বিভিন্ন স্থানে পরিলক্ষিত হচ্ছে। বিএনপির নেতাকর্মীরা তারা অনেকেই তাদের প্রাপ্য বুঝে না পেয়ে তারপর দলের মধ্যেই এসব বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে, যেটা দেশের জন্য খুব খারাপ পরিস্থিতি বয়ে আনবে। বিএনপির অনেক নেতাকর্মী এতদিন বিদেশে থাকতো, এখন তারা দেশে এসে তারপর বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছে। সাধারণ মানুষ মনে করেছিল বিএনপি হয়তো শুধরে গেছে, কিন্তু এর আগের সময়ের মতো তাদের চরিত্র এখন ঠিক সেমনটাই পরিলক্ষিত হচ্ছে।